আসসালামু আলাইকুম। ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ টিভি.বিডি ইউটিউব চ্যানেল থেকে আসাদুল্লাহ কনসালটেন্ট আছি তোমাদের সাথে এমবিবিএস ভর্তি। আর আজকের যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে এই দ্বিতীয় সার্কুলার ছাড়া প্রাইভেট মেডিকেল কলেজে কি ভর্তি হওয়া যাবে। হ্যাঁ, এই বিষয় নিয়ে আজকে আমি বিস্তারিত বলবো। যেহেতু বর্তমানে অনলাইন যুগ, তোমরা দেখতেছো বিভিন্ন ফেসবুক গ্রুপে, পেজে, অথবা তোমাদেরকে অনেকে ফোন দিয়ে বলতেছে যে হ্যাঁ ভর্তি করে দিতে পারবো, মানে কোনো সমস্যা হবে না, মানে একটু টাকা লাগবে 2 লাখ, 5 লাখ, 6 লাখ, 10 লাখ। তো এই বিষয়টা আদৌ কি সম্ভব, বিষয়টা নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। দেখো, বাংলাদেশে টাকা দিয়ে সব কিছু সম্ভব হয়। বাংলাদেশ একটা দুর্নীতির দেশ, দুর্নীতির দিক দিয়ে সেরা। হ্যাঁ, তো টাকা হইলে সব কিছুই সম্ভব বাংলাদেশে। মানে বিষয় হচ্ছে যে যারা ভর্তি করাবে ওদের মধ্যে 90% প্রতারক পাবা, 90% প্রতারক, বন্ড, বাটপার, বুঝতে পারছো? আর 10% রিয়েল কাজ করবে। একদম টাকা দিলে রিয়েল ভর্তি করে দিবে, অনুমোদন আনা দিবে। কি সিস্টেমে? এগুলো সিস্টেম আছে বিভিন্ন, যেমন স্বাস্থ্য অধিদপ্তরে মেন যারা লোকটুক আছে একদম মেন পর্যায়ে থেকে নোটিশ দিয়ে কলেজকে নোটিশ দিবে এই স্টুডেন্টদের ভর্তিটা নিয়ে আনার জন্য অফিসিয়ালি নোটিশ দিব। তো ওনারা ওনাদের মতো সিস্টেম করবে। এরকম ধরো 10% লোক এরকম পাবা যারা রিয়েলভাবে কাজ করবে টাকার বিনিময়ে, বুঝতে পারছো? এরকম কিছু পাবা, আর বাকি 90% বাটপার, বুঝতে পারছো? তারপরে এসে তোমার দুর্নীতি দিয়ে শুরু। হ্যাঁ, তুমি ধরো ভর্তি করলা, মেডিকেল মানব সেবা করার জন্য আসছো, ঠিক আছে, ফাইন। তো তুমি দুর্নীতি দিয়েই শুরু করলা এই মেডিকেলের যাত্রাটা ওর, তাহলে এই আপনার ছেলে, আপনার মেয়ে ডাক্তার হয়ে সারাটা জীবন এভাবে দুর্নীতি করবে। ওই বলে না যে ডাক্তাররা কষায়, ওই টাইটেলে জড়িয়ে হয়ে পারবে। এই যে আপনি জরিমানা দিয়ে 5 লাখ, 10 লাখ, 20 লাখ, মানে যে তুমি আপনি যে ঘুষ দুর্নীতি দিয়ে যে অবৈধভাবে, ইলিগেলভাবে যে ভর্তি করালেন, এই প্রভাবটা আপনার ছেলে মেয়ের উপর থাকবে সারা জীবন। এমনকি ওনারা ওই হারাম পথে সারা জীবন চলতে থাকবে। সুতরাং এটাতে না যা বেস্ট। যারা বলে আপনাকে ফোন পে করে ধরেন যে এখান থেকে 90% বাটপার, ওরা টাকা মাকা মাইরেটা দিবে। বাংলাদেশ তো বুঝুনি টাকার জন্য কী কী করতে পারে। তারপরে হচ্ছে তোমার ভবিষ্যতে কি সমস্যা হতে পারে। হ্যাঁ, আপনার মনের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করবে যে আমার ছেলে ভবিষ্যতে কি না কি হয়, অথবা একটা অন্যরকম একটা অপরাধ বোধ মনে হবে নিজের মধ্যে, বুঝতে পারছেন, মনের ভিতর। এমনকি ধরেন ভবিষ্যতে বর্তমানে বাংলাদেশে আপনি যদি অন্যায় করে থাকেন, ইলিগেল পদ্ধতিতে ভর্তি হয়ে থাকে, তাহলে কিন্তু এটা মানে কথা আছে না, পাপ বাপ কেউ সারে না, ওই জিনিসটা, বুঝছেন, ভবিষ্যতে সমস্যা হতে পারে, হবে এরকম। ধরুন ডাক্তার ওপর লাইসেন্স পেলো না, বিএমডিসি লাইসেন্স পেলো না, তখন যে পোর্টালে দেখলো যে নাম টাম নাই, তখন সমস্যা হতে পারে, স্বাভাবিক। তো আমি এই জিনিসটা সাপোর্ট করি না। যদিও টাকা দেওয়া সম্ভব হোক অথবা যেও করে দিতে হোক, আপনি ইলিগেল মাধ্যমে যাবেন না। তো বিশ্বের হচ্ছে দ্বিতীয় সার্কুলার দিলে লিগেল মাধ্যমে যাবেন। আর ইলিগেল এটা অটোমেশন পদ্ধতি, ইলিগেল পাবে, ভর্তির কোনো সিস্টেমের নাই। তো এখন আমি আসি নীতিমালা নিয়ে, আইন নিয়ে কথা বলি। এখন দেখো, প্রাইভেট মেডিকেল কলেজের যে নীতিমালা আছে 2024-25 সেশনের যে নীতিমালা, সে নীতিমালাতে কি বলছে, সে নীতিমালার আমরা যদি সে নীতিমালার শাস্তিমূলক ব্যবস্থা, নীতিমালার শাস্তিমূলক ব্যবস্থার 16.1 পয়েন্টে কি বলা হয়েছে একটু পড়ি আমরা। তো 16.1 পয়েন্টে বলা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির পূর্বে বা পরে দেশি বা বিদেশি প্রার্থীর ভর্তির প্রক্রিয়ায় ব্যবহৃত কোনো তথ্য মিথ্যা বা ভুল প্রমাণিত হইলে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে তাহার ভর্তি বাতিল করা সহ আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করিবে। নীতিমালা 16.1 এটা স্পষ্টভাবে লেখা আছে, বুঝতে পারছো? তাহলে আমরা যদি এখন নীতিমালা 16.2 পড়ি, 2-এ কি লেখা আছে, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অনুমোদিত আসনের অতিরিক্ত কিংবা নীতিমালায় বর্ণিত প্রক্রিয়ার বাইরে দেশি বিদেশি শিক্ষার্থী ভর্তি করা যাইবে না, করিলে কর্তৃপক্ষ যথোপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করিবে, বুঝতে পারছো? তারপরে 16.3 কি বলা হয়েছে, 16.3 বলা হয়েছে, কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নীতিমালার কোনো শর্ত ভঙ্গ করিলে সংশ্লিষ্ট বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অনুমোদন বাতিল করা হইবে। এই যে কলেজ তোমার ভর্তি নিয়ে নিবে, ভর্তি নীতিমালার বাইরে ভর্তি নিতে আছে, তখন স্বাস্থ্য দপ্তর চাইলে এই মেডিকেল কলেজের অনুমোদন বাতিল করে দিতে পারে, ইলিগেল পদ্ধতিতে তোমার ভর্তিটা নিবে, বুঝতে পারছো এটা। তারপরে যদি কারো ভর্তি নিয়ে থাকে অথবা তোমরা যদি ভর্তি কোনো তথ্য ভুল ভ্রান্তি দিয়ে থাকো, তাহলে এটা শাস্তিমূলক ব্যবস্থা নিতে চাইলেই কর্তৃপক্ষ নিতে পারবে, বুঝতে পারছো? তারপরে 16.4 কি বলেছে, ভর্তিকৃত দেশি বিদেশি শিক্ষার্থীদের দেশের প্রচলিত আইন মানিয়া চলিতে হইবে। শৃঙ্খলা পরিপন্থী অভিযোগ প্রমাণিত হইলে তাহার সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত মানিয়া নিতে বাধ্য থাকিবে।
তারপরে তোমার 16.5 কি বলেছে, শিক্ষা মন্ত্রণালয় প্রণীত শিক্ষা প্রতিষ্ঠানের বুলিং ও র্যাগিং প্রতিরোধ সংক্রান্ত নীতিমালা 2023 সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য হইবে। তারপরে 16.6 কি বলেছে, প্রতিটি সরকারি বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও ইউনিটের মহামান্য হাইকোর্ট কর্তৃক যৌন হয়রানি প্রতিরোধকল্পে নির্দেশনা হাইকোর্ট ডিরেক্টিভস 2009 পালন বাধ্য থাকিবে। বুঝতে পারছো, এই হচ্ছে তোমার শাস্তিমূলক কি নীতিমালাগুলি। বুঝতে পারছো, এগুলো তো কঠিন আছে, এখন তো নিয়ম নীতি খুবই কঠিন। সুতরাং এই ইলিগাল পদ্ধতিতে ভর্তি হবা না, ভবিষ্যতে সমস্যা হবে। আমি এখনো দেখিয়ে দিলাম নীতিমালার মধ্যে। তাছাড়া হচ্ছে তোমার আরেকটা জিনিস যদি বলি ভাই, ভর্তি করতে কী কী সিস্টেম লাগে, পিডিএফের নাম থাকলে সব কিছু ওকে হলে তারপরে তোমার ভর্তি, তারপরে তোমার ভর্তি এন্ট্রি করতে হবে ওয়েবসাইটে। হ্যাঁ, এন্ট্রি করার সময় তোমার ভর্তিটা ওয়েবসাইটে এন্ট্রি দিতে হবে। তো তোমার নাম আসে না, তাহলে এন্ট্রি কী দিবে, ধরো ওরা কোনো না কোনো সিস্টেমভাবে এন্ট্রি দিয়ে দিল, রেজিস্ট্রেশন তো করতে হবে। এই রেজিস্ট্রেশনে না হলে কিন্তু তোমার এমবিবিএস যারা এখন ভর্তি হয়েছো, তোমাদেরও যদি রেজিস্ট্রেশন না হয় ভার্সিটি থেকে, তাহলে কিন্তু তোমার সব কিছু বিফল। এটা কলেজ নিজ দায়িত্বে রেজিস্ট্রেশন করে দিবে, এটা নিয়ে তোমার কোনো টেনশনের কারণ নেই। আমরা যদি 15.1 নীতিমালাটা পড়ি, সেখানে লেখা আছে সরকারি বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল ইউনিট কর্তৃপক্ষ নির্বাচিত শিক্ষার্থীদের স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর স্টুডেন্টদের পোর্টাল এন্ট্রির মাধ্যমে ভর্তি সম্পূর্ণ করিবে এবং পরবর্তী 10 দিনের মধ্যে এই সংক্রান্ত তথ্য স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরকে অবহিত করিবে। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কেবলমাত্র স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম পরবর্তী 2 মাসের মধ্যে সম্পূর্ণ করিতে হইবে। বুঝতে পারছো, এই এখানে নীতিমালাতে মানে রেজিস্ট্রেশন বলা হয়েছে যে ভর্তির পরে 2 মাসের মধ্যে এই সম্পূর্ণ রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবে ইউনিভার্সিটি নিজ দায়িত্বে। বুঝতে পারছো, যখন কলেজ এটা করবে সমস্যা নাই, তোমরা যারা ক্লাস করতেছো অলরেডি দেখবে যে কয়েকদিন পরে তোমাদেরকে একটা রেজিস্ট্রেশন ফর্ম দিবে, ওটা পূরণ করার জন্য ওইটা তোমার রেজিস্ট্রেশন হবে। তুমি যেই ইউনিভার্সিটির আন্ডারে, যে বিশ্ববিদ্যালয়ের আন্ডারে, কাদের রেজিস্ট্রেশন হবে, যাদের ভর্তি এন্ট্রি হয়েছে, আর যাদের এন্ট্রি হয়নি ওদের কিন্তু রেজিস্ট্রেশন হবে না। তো সুতরাং আমি মেন কথা কি বলতে চাচ্ছি, দ্বিতীয় সার্কুলার ছাড়া ভর্তি হয় না। যারা দালাল প্রতারক বন্ড বাটপার আছে ওদের মানে ফাঁদও পড়ো না। বুঝতে পারছো, এক হচ্ছে টাকা যাবে, জীবন যাবে। হ্যাঁ, কিছু সংখ্যক লোক আছে সিস্টেম করে ভর্তিও করে দিতে পারবে, এন্ট্রিও করাবে, এমনকি রেজিস্ট্রেশনও করাবে, এরকম কিন্তু হয় টাকা দিয়া, স্বাভাবিক। কিন্তু আমিও এটা সাপোর্ট করি না। আপনি দুর্নীতি দিয়া কেন শুরু করবেন, আর কেন ইলিগাল পদ্ধতি যাবেন? এমবিবিএস কি সব কিছু? হ্যাঁ, ভাগ্যে নাই, ডাক্তার নাই, তাহলে আপনি অ্যাব্রোডে পাঠিয়ে দেন, বিদেশ পাঠিয়ে দেন। যেমন আমি আমার কিছু ছেলেমেয়েদের বিদেশ পাঠাচ্ছি, সমস্যা কি? কিন্তু ইলিগাল পদ্ধতি আমি কখনোই সাপোর্ট করি না। কথা ওকে? তো যেটা বলতেছিলাম বিস্তারিত আমি আলোচনা A to Z নীতিমালা ধৈরা আমি বুঝিয়ে দিয়েছি, এভাবে আর কেউ তোমাদেরকে কখনো বোঝাতে পারবে না। তো দ্বিতীয় সার্কুলার দিবে কি দিবে না আদৌ মনে হয় না দিবে। কেন দিবে না? আমরা আন্দোলনে ডাক দিয়েছি, মোটামুটি একটা হয়েছে। এখানে সবগুলো টেলিভিশন, বাংলাদেশের বড় বড় পত্রিকা, বড় বড় মিডিয়া টেলিভিশনগুলি আসার কথা ছিল। বিভিন্ন লোক ধরে টাকা পয়সা দিয়ে কিন্তু মেয়েরা ব্যবস্থা করেছিল, ঢাকার যে কয়েকজন মেয়ে মানে এই পরিশ্রম করেছে, তো ওরা ব্যবস্থা করছে। কিন্তু আমি সশরীরে কিন্তু প্রেস ক্লাবে গেছি, কিন্তু কি মিডিয়া আসেনি, বাংলাদেশের বিখ্যাত টেলিভিশনগুলি আসেনি। যারা সংবাদ প্রচার করলে পুরা দেশ জানতে পারে। কেন আসেনি? এখন তোমাদের কাছে প্রশ্ন রইল। আমার মতে এমন হতে পারে, স্বাস্থ্য যেহেতু বিশাল বড় এই বিষয়টা নিয়ে নিউজ করবে, দেশবাসী জানবে, সুতরাং স্বাস্থ্য দপ্তরের কাছ থেকে ওনারা হয়তো আগে যোগাযোগ করছে যে এমন আমরা কি এটা ক্যাপচার করবো কিনা। তখন হয়তো স্বাস্থ্য দপ্তর মানা করে দিয়েছে না, হয়তো নতুন সরকারের সমালোচনা হতে পারে, নতুন স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্য মন্ত্রণালয়ের হয়তো সমালোচনা হতে পারে, এটার জন্য হয়তো ওদেরকে মানা করে দিয়েছে, এটা হতে পারে, অথবা ওনারা ইচ্ছা করে হয়নি, আমি জানি না। তবে দ্বিতীয় সার্কুলার না দেওয়ার ইয়াগুলি বেশি দেখতেছে আমি। বাকিরা দিলে আলহামদুলিল্লাহ দিলই, কিন্তু আর কখন দিবে? ক্লাস অলরেডি 15 দিনের মতো হয়ে যাচ্ছে। সুতরাং বিএমডিসি রেজিস্ট্রেশন, বিএমডিসি এলিজিবল সার্টিফিকেট কিন্তু আজকে 1 তারিখ, 10 তারিখ মধ্যে তুমি আবেদন করতে পারবা। এই আবেদনটা বিশাল বড় কঠিন, যারা করতে চাও সমস্যা না, আমি সুন্দরভাবে করে দিব। এই আবেদনের মতো কঠিন আবেদন জগতে আর কোনো কিছু নাই আমার দেখা মতে। বুঝতে পারছো? আমি বিকালে একটা আবেদন করতে গেছি, জাস্ট শুধু একটা অক্ষর ভুল যাওয়ার কারণে আবেদন ডিক্লাইন করে দিয়েছে। বুঝতে পারছো? এখন এটা বিএমডিসিতে ফোন দিয়ে এটা সমাধান করতে হবে।
এটা অনেক কিছু দেওয়া লাগে, তোমার এ টু জেড মকর সব কিছু দেওয়া লাগে। তো যারা বিদেশ যাওয়ার না যাও, ইলিজিবল সার্টিফিকেটটা তুলে রাখো, 1000 টাকা লাগবে বিএমডিসিতে, অনলাইনে আবেদন করতে হবে, ব্যাংকে টাকা জমা দিতে হবে, তারপরে বিএমডিসি থেকে অফিসে গিয়ে সরাসরি ইলিজিবল সার্টিফিকেটটা আনতে হবে। বুঝতে পারছো? এটা তুলে রাখো, বিদেশ যাওয়ার না যাও, পরবর্তী তুমি যে কোনো সেশনে যেতে পারবা। বুঝতে পারছো? ইউরোপে যাও, কিরগিস্তান যাও, রাশিয়া যাও, চাইনা যাও, যে কোনো দেশে যাও, ডাক্তার হওয়ার একটা স্বপ্ন থাকবে, সম্পূর্ণ আমার ডক্টর কনসালটেন্সি এই ব্যবস্থা এ টু জেড করে দিবে। বুঝতে পারছো? তোমার কিছু করতে হবে না। তো এই ছিল। তবে ইলিগেল পদ্ধতি আমি নিজেও সাপোর্ট করি না, এগুলি যায়ও না। আর এগুলি তুমি পাবা নাই, আসল রিয়েল প্রকৃতপক্ষে 5-10% যারা আছে ওদেরকে তুমি খুঁজেই পাবা না। বুঝতে পারছো? আর যাদের পাবা এগুলি সে ধরে নাও, এগুলি বাটপার বন্ড প্রতারক। সুতরাং এটা আমি সাপোর্ট করি না। বুঝতে পারছো? তো এই ছিল। হ্যাঁ, এখানে আরেকটা বিষয় যে নির্ধারিত সিটের বাইরে ভর্তি নিতে পারবে না। যেমন আমার এক স্টুডেন্ট, ও জহিরুল ইসলাম মেডিকেল কলেজ থেকে ঐচ্ছিক মাইগ্রেশন করে মানে কমিউনিটি বেস্ট মেডিকেল কলেজে এসেছিল, কিন্তু ওই কমিউনিটি বেস্ট মেডিকেল কলেজে কি সিট ফিল আপ হয়ে গেছে, কিন্তু ওর ঐচ্ছিক মাইগ্রেশন নামার ছিল, তখন কলেজ কিন্তু ভর্তি নেয়নি, মানে কমিউনিটি বেস্ট মেডিকেল কলেজ। তারপরে এই স্টুডেন্টের কী হয়েছে আমি জানি না, জহিরুল ইসলামে তো আর ভর্তি ব্যাক করতে পারবে না, হয়তো সিস্টেম করলে পারবে, পরবর্তীতে কী হয়েছে আমি আর জানি না। তার মানে দেখছো, নিয়মই, নির্ধারিত সিটের বাইরে চাইলে ভর্তি নিতে পারবে না। তো এই ছিল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। দ্বিতীয় সার্কের জন্য সর্বশেষ একটা কাজ করতে পারো, দোয়া করতে পারো, আর কিছু করার নাই। আর আমি তো আগের ভিডিওতে বলে দিয়েছি আরও কী কী করণীয়, ওইগুলি করতে পারো। বাকিটা তোমাদের ইচ্ছা, তোমরা একবদ্ধ নাই। একবদ্ধ থাকলে দেশে একটা বড় ধরনের কিছু একটা যদি মিডিয়াতে ক্যাপচার করতে পারতাম, মানুষকে যদি জানাতে পারতাম, দেশকে হয়তো চাপে পড়ে দ্বিতীয় সার্কেল দিয়ে দিতে পারতো। বুঝতে পারছো? সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।